আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো? অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। করোনার কারণে আমরা অনেক পিছিয়ে গিয়েছি। যাক, এর মধ্যেও আমাদের লেখাপড়া তো করতে হবে। আল্লাহ চায় তো সব কিছু ঠিক হয়ে যাবে। করোনা আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের জয়ী করার তৌফিক দান করুন। তো তোমরা তো ইতিমধ্যে সেকেন্ড ইয়ারে উঠে গেছো, পড়াশোনা তো থেমে থাকবে না। যাক, আমাদের প্রিন্সিপাল স্যারের বদলতে আমরা অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পেরেছি সবাই। স্যারকে আমার অসংখ্য ধন্যবাদ, আমাদের সবার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি তোমাদেরকে আজকে, আমার নাম তো সবাই জানো, দিলার আপা। তো আজকে আমি তোমাদেরকে পড়াবো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের প্রাণী পরিচিতির পর্বগুলো তোমরা পড়ে আসছো। পরিফেরা, নিডারিয়া, সিলেন্ডারাটা, এই যে পর্বগুলো ছিল, কয়টি পর্ব ছিল আমাদের? মোট 8টি পর্বর মধ্যে আমরা নিডারিয়া পর্বটিকে পূর্বে কি বলা হতো? সিলেন্ডারাটা বলা হতো, তাই না? এই পর্বের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সবচাইতে আকর্ষণীয় একটি পর্ব এই পর্বের প্রাণীরা, তাই না? এবং এই পর্বের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই পর্বের প্রাণীরা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল, অর্থাৎ দ্বিস্তরী, তাই তো? আচ্ছা, এরপর আজকে আমি যেটা তোমাদেরকে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের এই পর্বের একটি প্রাণী হচ্ছে হাইড্রা। আরও আছে, উদাহরণ দেওয়া যেতে পারে জেলিফিশ, কোরাল রিফ। তোমরা সবাই জানো এই কোরাল রিফ বাংলাদেশের কোরাল রিফ আমাদের দিয়ে সাগরের যে সেন্ট মার্টিন দ্বীপ, কক্সবাজারে টেকনাফে অবস্থিত এই সেন্ট মার্টিন দ্বীপ আমাদের এই কোরাল দিয়ে কিন্তু তৈরি হয়েছে। এই প্রাণীর একটি বৈশিষ্ট্য। আচ্ছা, যাক, অত সব কথার দরকার নাই, তোমরা শুধু জেনে রাখো যে এই প্রাণীদের বৈশিষ্ট্যগুলো কিছুটা জেনে রাখো। আচ্ছা, এই পর্বের আজকে আমি যে হাইড্রার কথা বলছি, হাইড্রার আজকে আমি পড়াবো তোমাদের চলন বা লোকোমোশন ও জনন। হ্যাঁ, এখন এই চলন বলতে প্রথমে তোমাকে জানতে হবে চলন কি, চলন আসলে কি, চলন কি? এই যে আমি হেঁটে আসলাম, আমরা হেঁটে আসলাম, পায়ের উপর ভর দিয়ে হাঁটি, তাই না? তো এখন এই প্রাণীরাও চলাফেরা করে থাকে। 2টি স্তর দিয়ে গঠিত তাদের দেহ, তারপরে তারা চলাফেরা করে, তাই তো? কিন্তু চলন কাকে বলে আগে আমাকে এটা ভালো করে জানতে হবে। কেন চলন হয়? চলন হচ্ছে যে প্রক্রিয়ায় জীব তার জৈবিক প্রয়োজনে নিজ প্রচেষ্টায় এক স্থান থেকে আরেক স্থানে গমনাগমন করে বা স্থানান্তরিত হয়, তাকেই আমরা বলে থাকি চলন। এটি প্রাণীর একটি সহজাত আচরণ বা বৈশিষ্ট্য বলতে পারো। আচ্ছা, এখন কেন চলাফেরা কেন মানুষ করে বা যে কোনো প্রাণী কেন চলাফেরা করে? এই চলাফেরা করার উদ্দেশ্য হচ্ছে আমার সামনে একটি প্রতিকূল পরিবেশ বা যে কোনো জীবের সামনে একটা প্রতিকূল পরিবেশ মোকাবেলার জন্য, জননের জন্য, খাদ্য সংগ্রহ করার জন্য, তারপর আমার আত্মরক্ষার জন্য, বিনোদনের জন্য আমরা এক স্থান থেকে আরেক স্থানে কি করি? গমনাগমন করে থাকি। হাইড্রা সেই রকম, সে তোমার গিয়ে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে থাকে। হাইড্রা আমরা সবাই জানি, হাইড্রা কি? যে কোনো বস্তুর সাথে অথবা নিমজ্জিত কোনো বস্তু বা উদ্ভিদের গায়ে সংলগ্ন থাকে। তবে বিভিন্ন উত্তেজকে সাড়া দেওয়ার জন্য হাইড্রা এক স্থান থেকে আরেক স্থানে গমন করে অথবা খাদ্য গ্রহণের জন্য স্থান ত্যাগ করে। এই যে স্থান ত্যাগ করে, এটাই হচ্ছে হাইড্রার চলন বা লোকোমোশন। এখন এই চলনটা সম্পূর্ণ হয় হাইড্রার কি দিয়ে? হাইড্রার দেহ প্রাচীরের মধ্যে রয়েছে সংকোচন ও প্রসারণশীল পেশিতন্তু ও নেমাটোসিস্ট। এই নেমাটোসিস্টের সাহায্যে এই চলনটা সম্পূর্ণ হয়ে থাকে। চলনের প্রকারভেদ। চলন তোমার গিয়ে বিভিন্ন প্রকারের হয়ে থাকে হাইড্রার চলনগুলোর 1 নাম্বার হচ্ছে লুপিং বা হামাগুড়ি, 2 নম্বরে সমারসল্টিং বা ডিগবাজি। এই নামগুলোর সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত। হামাগুড়ি, বাচ্চারা হামাগুড়ি দেয়। শিশু বয়সে ছোট ছোট বাচ্চারা আবার দেখা যাচ্ছে যে ডিগবাজি খেলা খেলে,
তাই না? অর্থাৎ দেখতে হয়তো কিছুটা মিল আছে, যার জন্য এগুলোর নাম হয়েছে লুপিং বা হামাগুড়ি। সমারসল্টিং বা ডিগবাজি 3 নাম্বার হচ্ছে আমার গ্লাইডিং বা অ্যামিবয়েড চলন। অ্যামিবয়েড চলন তোমরা পড়ে এসেছো, ক্ষণপদের সাহায্যে যে চলনটা সম্পূর্ণ হয়। ভাষা ভেসে থাকে। তারপরে সাঁতার, হেঁচড়ানো, দেহের সংকোচন প্রসারণ এবং ক্রমসংকোচন। এই 8টি উপায়ে সাধারণত হাইড্রা কী করে থাকে? চলাফেরা করে থাকে। তো আজকে আমি যেটা তোমাদেরকে বলছি প্রথমেই হচ্ছে লুপিং। লুপিংয়ের চিত্রটা তোমরা দেখো, ভালো করে দেখো। হাইড্রা, একটি হাইড্রার ছবি দেখতে পাচ্ছ তোমরা। উপরে রয়েছে কোর্সিকা। এই কোর্সিকার মধ্যে রয়েছে কিন্তু গ্লুটেনেট নেমাটোসিস্ট কোষ, আর দেহখণ্ডের মধ্যে রয়েছে পেশি আবরণী কোষ, আর নিচে রয়েছে পদতল। এখন হাইড্রা যদি কোনো স্থানে যেতে চায় খুব লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য, হাইড্রা এই লুপিংয়ের মাধ্যমে চলাফেরা করে। তাহলে বুঝতে পেরেছো সবাই যে লম্বা দূরত্ব অতিক্রম করার জন্য হাইড্রা কী করে? লুপিংয়ের সাহায্যে চলাফেরা করে। তো প্রথমে এখানে এই প্রক্রিয়াটি 4টি ধাপে সে সম্পূর্ণ করে থাকে এই লুপিংটাকে। প্রথমে সে কী করে? ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, যে স্থানে সে যাবে, গমন করবে, সেই স্থানে দেহটাকে কি করে দেয়? তার এক পাশের দেহকাণ্ডের এক পাশটা কি করে দেয়? বাঁকিয়ে দেয়। যে পাশটাকে বাঁকিয়ে দেয়, এই পাশের পেশি আবরণী কোষগুলো কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এই দেহকাণ্ডের পেশি আবরণী কোষগুলো সংকুচিত। যদি এই পাশের কোষটা সংকুচিত হয়ে যায়, তাহলে এই পাশের কোষটাই, এই যে বিপরীত দিকের দেহকাণ্ডের বিপরীত দিকের কোষগুলো কি হবে? প্রসারিত হয়ে যাবে। এই সংকোচন প্রসারণের ফলে হাইড্রার দেহ কি হয়ে গেল? বেঁকে গেল। কার উপর বেঁকে গেল? যে ভিত্তিটার উপর সে দাঁড়িয়েছিল তার দিকে বেঁকে গেল। এই যে দেখো, দেহ বেঁকে গেল। বেঁকে যাওয়ার পরে তোমার এই যে কোর্সিকাগুলো এই ভিত্তিটাকে আঁকড়ে ধরলো। কিসের মাধ্যমে আঁকড়ে ধরলো? তার সেই যে গ্লুটেনেট নেমাটোসিস্ট কোষ রয়েছে কোর্সিকার মধ্যে, এই কোর্সিকার যে গ্লুটেনেট নেমাটোসিস্ট কোষগুলো এই ভিত্তিটাকে কি করলো? শক্ত করে ধরে রাখলো। তো শক্ত করে ধরে রাখার পরে তোমার গিয়ে দেহকাণ্ডটা, এর পরবর্তী ধাপে তোমার গিয়ে কি হচ্ছে? এই যে তার পদতল বা চাকতিটা কি হচ্ছে? হাইড্রার মৌখিক তলের নিকটে নিয়ে আসলো। দেখো এখানে দূরত্ব কতটুকু ছিল, আর এখানে দেখো একদম মৌখিক তলের বা কোর্সিকার কাছাকাছি নিয়ে আসলো। নিয়ে আসার পরে তোমার গিয়ে হাইড্রা এর পরবর্তীতে এখানে একটা লুপের মতো তৈরি হয়ে গেল। এরপর এই হাইড্রার যে কোর্সিকাগুলো আছে, এই কোর্সিকাগুলো ভিত্তি থেকে কিছুটা আলগা হয়ে যাচ্ছে, বিযুক্ত হয়ে গিয়ে তোমার গিয়ে আবার সে দেহটাকে সোজা করে দাঁড় করিয়ে দিল। এইভাবে সে দেখো কতখানি দূরত্ব অতিক্রম করে ফেলল, সোজা হয়ে দাঁড়ায়। এইভাবে সে একটি গমন সম্পূর্ণ করলো। এই পদ্ধতিটাই হচ্ছে গিয়ে তোমার লুপিং চলন। আশা করি তোমরা লুপিংটা বুঝতে পেরেছো। আচ্ছা, তো ছবিগুলো তাহলে আমরা দেখতে পাচ্ছি পদ্ধতিটি কয়টি ভাগ হচ্ছে? 1, 2, 3, 4। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি আমাদের 2 নাম্বারটা হচ্ছে কি আমার সমারসল্টিং বা ডিগবাজি। এটা অত্যন্ত একটি মজার মতো, বাচ্চারা ডিগবাজি খায়, মাথাটা নিচের দিকে যায় আবার পাটা সামনের দিকে যায়। এইভাবে বাচ্চারা যেভাবে ডিগবাজি খায় সেই রকম। তো এই ডিগবাজি খেলার মতো সমারসল্টিংটা হচ্ছে এই ধরনের একটি চলন। তো এই চলনটা কখন হাইড্রা করে? হাইড্রা কখন করে? সাধারণ চলন বলতে পারো এটা হাইড্রার। আমরা যেরকম সাধারণ চলাফেরা করি সেরকম একটা সাধারণ চলন। আর তোমার গিয়ে এটা খুব দ্রুত চলন প্রক্রিয়া। আর এটা হচ্ছে গিয়ে তোমার গিয়ে লম্বা দূরত্ব অতিক্রম। লুপিংটা ছিল লম্বা দূরত্ব অতিক্রম করা চলন, আর সমারসল্টিংটা হচ্ছে সাধারণ চলন এবং দ্রুত চলন প্রক্রিয়া। এখানে হাইড্রা কি করে? এখানে হাইড্রা যখন যে স্থানে গমন করবে এই স্থানে তোমার করো দেহকাণ্ডের এই ভিত্তির উপর দাঁড়িয়ে থেকে সে দেহকাণ্ডের এক পাশের কোষগুলো কিছুটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হওয়ার পরে অপর পাশের তোমার গিয়ে কোষ, পেশি আবরণী কোষগুলো কি হয়ে যাবে? প্রসারিত হয়ে যাবে, যার ফলে কোর্সিকাগুলো এক পাশে ঝুঁকে আসছে। দেখো দেহটা এক পাশে, কোর্সিকা মুক্ত কোর্সিকাগুলো এক পাশে ঝুঁকে আসলো।
এবং ঝুঁকে আসার পরে কর্ষিকাগুলা ভিত্তিটাকে কি করো শক্ত করে ধরে রাখলো। কার মাধ্যমে ধরে রাখলো? এই যে এখানে যেরকম ছিল গ্লুটেন নেমাটোসিস্টের কারণে সে ভিত্তিটাকে শক্ত করে ধরে ফেললো। দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর তোমার গিয়ে কি হলো দেখো, এখানে ডিগবাজির মতো মাথা, কিন্তু উপরটা মাথা, নিচে তোমার গিয়ে পা আমরা বলতে পারি। এখানে মাথা কি হয়ে গেল? নিচের দিকে চলে আসলো। 3 নম্বরে দেখো পাটাকে সে কি করলো? উপরের দিকে মুক্ত করে দিল। ঠিক ডিগবাজি যেভাবে খায় এইরকম পা উপরে, মাথা নিচের দিকে সে এখানে ধরে রাখলো। পাদচাকতিটাকে উপরের দিকে চলে গেল, পদতলটা। এখন 3 নম্বরে দেখো, 3 নম্বরে এখানে তোমার গিয়ে কি হচ্ছে? এখানে হাইড্রার যে কর্ষিকাগুলো ছিল সেটা ভিত্তি থেকে বিযুক্ত হয়ে গেল। ভিত্তি থেকে বিযুক্ত হয়ে সে আবার সোজা হয়ে কি হলো? দাঁড়ালো। সোজা হয়ে দাঁড়ালো, পদতলটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে এবং সে আবার পদচাকতির উপর ভর দিয়ে, যে পদচাকতি, এই পদচাকতির উপর ভর দিয়ে সে আবার দাঁড়িয়ে গেল। এইভাবে হাইড্রা তার চলন সম্পূর্ণ করলো। এখানে আমাদের দেখতে পাচ্ছি 1 2 3 4 5টি ধাপে সে এই চলন প্রক্রিয়াটি সম্পূর্ণ করলো। কি শিক্ষার্থীবৃন্দ, তোমরা কি বুঝতে পেরেছো? সমারসল্টিং চলনটা মজার না? খুবই মজার। তাহলে আমরা দেখলাম এখানে লুপিং হচ্ছে তোমার গিয়ে হামাগুড়ি দেয়, বাচ্চারা যেরকম শিশু বয়সে হামাগুড়ি দেয়, হামাগুড়ির মতো। আর এটা হচ্ছে গিয়ে ডিগবাজির মতো, খুবই মজার। আচ্ছা, তাহলে আমরা 2টা চলন কমপ্লিট করেছি। এবার আমি চলে যাব আমাদের 3 নম্বর চলন। 3 নম্বর চলনটা হচ্ছে আমার গ্লাইডিং বা অ্যামোবেট চলন। গ্লাইডিংটা হচ্ছে তোমার গিয়ে এখানে হাইড্রা কি করে? এখানে হাইড্রার পদতলে, এই যে একটা যে কোনো হাইড্রার মনে করো পদতল থেকে কিছু তোমার গিয়ে পদতলের বহিতকীয় কোষগুলো থেকে, পদতলের যে বাহিরের দিকে যে কোষগুলো আছে এই কোষগুলো থেকে কিছুটা তোমার গিয়ে কোষগুলো থেকে এক ধরনের পিচ্ছিল রস ক্ষরণ হয়। তো পিচ্ছিল রস যখন ক্ষরণ হয় তখন সেই স্থান থেকেই তোমার কিছু কোষ, ক্ষণপদ যেরকম অ্যামিবার বের হয় ঠিক সেরকম ক্ষণপদীয় প্রক্ষিপ্ত কোষীয় ক্ষণপদের অ্যামিবিয়েট চলনের সাহায্যে দেহটা এগিয়ে সামনের দিকে এগিয়ে যায়। তবে এখানে একটা পার্থক্য হচ্ছে, এই পদ্ধতিতে অ্যামিবার খুব ধীর গতিতে সামান্য স্থান অতিক্রম করতে পারে। অর্থাৎ এখানে আমরা অ্যামিবার চলন ক্ষণপদের সাহায্যে যেরকম পড়েছিলাম, এখানে হাইড্রাও সেই রকমই তোমার গিয়ে ক্ষণপদের অ্যামিবিয়েট চলনের সাহায্যে তার দেহটাকে ধীর গতিতে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তরিত করে, তবে খুব ধীর গতিতে এবং সামান্য স্থান অতিক্রম করে থাকে। ঠিক আছে, তাহলে গ্লাইডিংটা আমরা শিখেছি। এবার আমি চলে যাব আমাদের 4 নম্বর হচ্ছে আমার ভাষা। ভাষা মানে কি? ভেসে থাকা, পানির উপরে ভেসে থাকা। তা হাইড্রার পদতলে এখানেও বৈতকীয় কোষ থেকে কিছু গ্যাসীয় বুদবুদ বের হয়। এখন হাইড্রা তো আমরা জানি কোনো কিছুর সাথে আটকে থাকে, হয়তো পাতা অথবা উদ্ভিদের ডাল অথবা কাঠের টুকরার সাথে আটকে থাকে। কিন্তু যদি কোনো কারণে তার পদতল থেকে কিছু বহিঃকোষীয় কোষ থেকে কিছু গ্যাসীয় বুদবুদ সৃষ্টি হয়, মনে করে গ্যাস বের হচ্ছে পদতল থেকে, তো পদতল থেকে যদি গ্যাস বের হয় তাহলে তো পদতলটা কী হবে? সেই জায়গায় থাকবে? সেই জায়গায় কিন্তু ফিক্সড থাকবে না, সেখান থেকে সেই পদতলটা কী হয়ে যাবে? হাইড্রা বিচ্যুত হয়ে যাবে স্থান থেকে, এবং তখন সে পানির মধ্যে হাইড্রা কি হবে? এই যে দেখো, এই যে পদতলটা দেখো, এই যে পদতল, এই পদতলের যে বুদবুদ বের হচ্ছে, হাইড্রা কি হচ্ছে তখন উপর দিকে পাটা এবং নিচের দিকে কর্ষিকাগুলো রেখে সে কী হচ্ছে? পানির উপর ভেসে থাকে। এবং এখানে যে বুদবুদগুলা সৃষ্টি হয়, এই বুদবুদগুলা অনেকটা ভেলার মতো চারপাশে ছড়িয়ে গেলে এক ধরনের আলোড়ন সৃষ্টি হয় পানির মধ্যে, এবং আলোড়ন সৃষ্টি হলে ঢেউর সৃষ্টি হবে, আর ঢেউর সাথে সাথে হাইড্রা এক স্থান থেকে আরেক স্থানে ভেসে যায়। তাহলে ভাষাটা বুঝতে পেরেছো আশা করি? ঠিক আছে, এরপর আমি চলে যাব আমাদের ভাষার পরে সাঁতার কাটা। আমরাও সাঁতার কাটি, সবাই জানো কীভাবে সাঁতার কাটি আমরা? হাত দিয়ে, তাই না? মানুষ কি দিয়ে সাঁতার কাটে? হাত দিয়ে, পা দিয়ে, তাই না? তো ওদের তো অঙ্গ কি? কর্ষিকা দিয়ে। তো ওরা কি করে? আমাদের মতোই কর্ষিকা দিয়ে পানির মধ্যে
সে কি করে, দেখো এই যে কোর্সিকাগুলো এখানে দেখো সাঁতার কাটতেছে হাইড্রা। এই কোর্সিকা দিয়ে যেখানে সে ফিক্সড থাকে, যে কোনো বস্তুর সাথে যখন সে থাকে ফিক্সড থাকে, হাইড্রা আটকানো থাকে, সেই স্থানটা থেকে সে তার পদতলটা বিচ্যুত হয়ে যায়। বিচ্যুত হয়ে সে কোর্সিকাগুলো দিয়ে সামনের দিকে পানিটাকে কি করতে থাকে, আন্দোলিত করতে থাকে, এভাবে আন্দোলিত করতে থাকে এবং দেহকে ভিত্তু থেকে মুক্ত করে হাইড্রা সামনের দিকে সাঁতার কাটতে পারে সহজেই। ঠিক আছে, সাঁতার কাটাটা ঠিক আমাদের মতোই। আচ্ছা, এবার আমি চলে যাব আমাদের আরেকটা হচ্ছে আমাদের হেঁচড়ানো। হেঁচড়ানো বা আরোহণ, তোমরা মাঝে মাঝে ছবিতে দেখে থাকো বানর এক গাছ থেকে আরেক গাছে কিভাবে যায়। বানর যায় হাত দিয়ে এক গাছ থেকে আরেক গাছের ডালে গিয়ে আটকে থাকে এবং মুঠটাকে শক্ত করে ধরে, তাই না? মুঠটাকে শক্ত করে ধরে এবং স্থান চ্যুত হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেল, দূরত্ব অতিক্রম করলো। এই বানরের যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে চলে যাচ্ছে আমরা কিন্তু সবাই মোটামুটি এটা জানি। তা হাইড্রা ঠিক সেই একই পদ্ধতিতে হেঁচড়ানো প্রক্রিয়ায় হাইড্রা কি হচ্ছে, হাইড্রা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এখানে কোর্সিকাগুলো তোমার গিয়ে হাতের কাজ করে। দেখো এখানে সে এক জায়গায় দাঁড়িয়েছিল, সেখান থেকে সে কী করলো, একটা ডালকে শক্ত করে ধরলো কোর্সিকা দিয়ে, ধরে যে জায়গায় ভিত্তিতে ছিল সেই ভিত্তিটা আলগা হয়ে গেল এবং তারপর কি হলো, তারপর সে কোর্সিকাগুলো দিয়ে ডালটাকে মজবুত করে ধরলো। তারপর তোমার গিয়ে অন্য আরেকটা স্থানে গিয়ে সে তার পদতলটাকে স্থাপন করলো। এটাকে আমরা বলতে পারি, কি বলতে পারি, হেঁচড়ানো। আচ্ছা, তাহলে হেঁচড়ানোটা কিসের মতো বলা যায়, বানর এক গাছ থেকে আরেক গাছে যেভাবে লাফায়, এটা মনে রাখবা, ঠিক সেই পদ্ধতিটাই হচ্ছে হেঁচড়ানো। এবার আমি চলে আসছি আমার আরেকটা পদ্ধতি হচ্ছে হাইড্রার, তোমার গিয়ে হেঁচড়ানোর পরে তোমার গিয়ে আরেকটা পদ্ধতি হচ্ছে নতমুখী চলন। এখানে আমি নতমুখী চলনটা হেঁচড়ানোর পরে নতমুখী চলন, নতমুখী চলন, এটা হবে 7। তারপর 8 নম্বরটা হচ্ছে দেহের সংকোচন প্রসারণ, আর 9 নম্বরটা হচ্ছে ক্রমসংকোচন। নতমুখী চলন মানে কি, নিচের দিকে মুখ করে থাকা। হাইড্রার কোর্সিকাগুলো কীভাবে থাকবে, নিচের দিকে মুখ করে থাকবে। এখানে হাইড্রা তার পদতলের উপর তোমার গিয়ে বেস করে তো দাঁড়িয়ে থাকে, যে কোনো ভিত্তির উপর সে পদতলের মাধ্যমে সে দাঁড়িয়ে থাকে এবং কোর্সিকাগুলো মাথার উপরে থাকে, মুখতলের উপরের দিকে থাকে। আর এখানে ঠিক উল্টোটা হচ্ছে কোর্সিকা ঠিক ভিত্তির উপর দাঁড়াবে আর মাথাটা থাকবে উপরে, পাটা থাকবে উপরের দিকে। এখানে সে কোর্সিকাগুলোকে কী হিসাবে ব্যবহার করে, পায়ের মতো সে ব্যবহার করে কোর্সিকাকে ভিত্তির উপর শক্ত করে ধরে রেখে সে এইভাবে আস্তে আস্তে কোর্সিকা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সে কি হচ্ছে, গমন করছে এবং মাথাটা থাকে তার ঠিক উপরের দিকে। এই যে দেখো নতমুখী চলন, এখানে কোর্সিকা পায়ের মতো কাজ করে, সে পা দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে আর মাথাটা থাকছে উপরের দিকে। উল্টোভাবে ধীরে ধীরে সে এখানে চলে থাকে, দেহটাকে পুরো উল্টো করে দিচ্ছে। অর্থাৎ নতমুখী চলনে দেহ থাকবে কিভাবে, উল্টোমুখী হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা নতমুখীটা শিখে ফেললাম। এবার আমি চলে যাব আমাদের 8 নম্বরটা হচ্ছে দেহের সংকোচন। সংকোচন হচ্ছে, আমি তো আগেই তোমাদের বলেছি, হাইড্রা চলাফেরা করে থাকে কিসের মাধ্যমে, তোমার গিয়ে আমরা বলেছিলাম পেশি আবরণী কোষ। এই পেশি আবরণী কোষগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে কখনো সংকুচিত হচ্ছে হাইড্রার দেহ প্রাচীরের, কখনো আবার প্রসারিত হচ্ছে, একবার বড় হচ্ছে আবার একবার ছোট হচ্ছে। এই ছোট বড় সংকোচন প্রসারণের ফলে দেহটা কখনো খাটো হচ্ছে কখনো লম্বা হচ্ছে। এই খাটো লম্বার ফলে হাইড্রা দেহের মধ্যে এক ধরনের চলাচলের সৃষ্টি হয়, এভাবেও সে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে থাকে। এরপর সব শেষে যেটা আসছে সেটা হচ্ছে ক্রমসংকোচন। ক্রমসংকোচনটা হচ্ছে তোমার এখানেও তোমার হাইড্রার দেহকোষের অর্থাৎ দেহ প্রাচীরের এক পাশের কোষগুলো যদি সংকুচিত হয়, অপর পাশের কোষগুলো হচ্ছে প্রসারিত হবে, যার ফলে অনেকটা আঁকাবাঁকা, সাপ যেরকম চলাফেরা করে আঁকাবাঁকা, সেইভাবে
সে এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করে থাকে। এই ধরনের চলনকে বলা হয় ক্রমসংকোচন, অর্থাৎ এই চলনটা কিসের মতো? সাপের মতো। তো এই ছিল আমাদের চলনের প্রকারভেদ। আমরা 8টা প্রকারভেদ পড়েছি। তো 8টা প্রকারভেদ মোটামুটি, প্রথমটা ছিল লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং, ভাষা, সাঁতার, হেঁচড়ানো, নতমুখী চলন ও দেহের সংকোচন প্রসারণ ও ক্রমসংকোচন। এগুলো তোমরা খাতায় লিখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তো আমরা চলনটা মোটামুটি কিছুটা হলেও বুঝতে পেরেছি, আশা করি সবাই বুঝেছ। আচ্ছা, এবার আমি চলে যাব আমাদের দ্বিতীয় যে টপিকটা ছিল আমাদের জনন। জনন কি? জননটা হচ্ছে, তোমরা সবাই জানো, জীবের যে প্রধান বৈশিষ্ট্য হলো একটি জীব তারই মতো আরেকটা জীবের জন্ম দেয়, নয়তো পৃথিবীতে জীবের কিছু থাকতো না, জীব ধ্বংস হয়ে যেত, থাকতো জীব বিলুপ্ত হয়ে যেত। যে কোনো জীব তারই মতো আরেকটা জীবের জন্ম দিচ্ছে। অর্থাৎ জনন বলতে আগে আমরা বুঝবো যে জীবের জনন বলতে আমরা কি বুঝি। জনন হচ্ছে যখন কোনো জীব নতুন জননক্ষম আরেকটি জীবের, তারই মতো আরেকটি জীবের জন্ম দেয়, এই প্রক্রিয়াকেই আমরা বলে থাকি তোমার গিয়ে জনন। জনন অর্থ রিপ্রোডাকশন। তো এই জনন প্রক্রিয়ায় অনেক সময় দেখা যায় যে এই জনন তোমার গিয়ে নিম্ন শ্রেণীর জীবগুলোতে দেখা যাচ্ছে জনন যে কোনো দেহ থেকেই, একটা দেহ থেকেই আরেকটা দেহের তারই মতো জন্ম হচ্ছে। আবার দেখা যাচ্ছে যে একই প্রজাতির দুইটি ভিন্ন গ্যামেট সৃষ্টির মাধ্যমে একই প্রজাতির দুটি ভিন্ন প্রাণীর একটা পুং গ্যামেট সৃষ্টি করে আর একটা স্ত্রী গ্যামেট সৃষ্টি করে। পুং গ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে নতুন আরেকটা জীবের জন্ম হয়। অর্থাৎ এখানে একই প্রজাতির দুটি প্রাণীর দরকার। আর একটা হচ্ছে একটি প্রজাতি থেকেই তোমার নতুন একটি জীবের জন্ম হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি জনন কয় প্রকারের হয়? জনন 2 প্রকারের হচ্ছে। জনন এখানে আমরা লিখতে পারি জনন 2 প্রকার। 1 নম্বর হচ্ছে অযৌন জনন, আর 2 নম্বরটা হচ্ছে যৌন জনন। আচ্ছা, অযৌন জনন মানে একই প্রজাতির আরেকটি জীবের কোনো প্রয়োজন নেই, কিন্তু যৌন জননের একই প্রজাতির দুটির জীবের দরকার আছে। আচ্ছা, এখানে অযৌন জনন বলতে আমরা কি বুঝি? অযৌন জনন বলতে আমরা বুঝি যে গ্যামেট উৎপাদন বা তাদের মিলন ছাড়াই যে জনন সম্পাদিত হয় তাকেই আমরা অযৌন জনন বলে থাকি। এই পদ্ধতিতে একটি মাত্র জনিতা থেকেই নতুন জীবের জন্ম হয়, একটি মাত্র। আচ্ছা, এখানে হাইড্রা 2 ভাবে জনন সম্পূর্ণ করে। অযৌন জনন প্রক্রিয়া 2 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে তোমার গিয়ে মুকুলোদ্গম, আর একটা হচ্ছে, এখানে অযৌন জনন প্রক্রিয়াকে আমরা 2 ভাগে দেখেছি, মুকুলোদ্গম আর একটা হচ্ছে বিভাজন। বিভাজনটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো অনুদৈর্ঘ্য বিভাজন আর একটা হচ্ছে অনুপ্রস্থ বিভাজন। এখন আমি প্রথমে আলোচনা করব তোমাদের সাথে মুকুলোদ্গম বলতে আমরা কি বুঝি। মুকুল কথাটার সাথে তোমরা সবাই কম বেশি পরিচিত, আম গাছে মুকুল এসেছে। তো এইরকম একটি হাইড্রা তোমার গিয়ে, এই হাইড্রা এই অযৌন প্রজননটাই হচ্ছে গিয়ে তোমার গিয়ে একটি স্বাভাবিক প্রক্রিয়া। সাধারণত বছরের সব ঋতুতেই কম বেশি, গ্রীষ্মকালে খাদ্য সবচাইতে বেশি সরবরাহ থাকায় এই প্রক্রিয়াটি, অযৌন জননের মুকুলোদ্গম প্রক্রিয়াটি বেশি ঘটে থাকে এবং এটি বেশ কয়েকটি ধাপেও সম্পূর্ণ হয়। আচ্ছা, এই প্রক্রিয়ার শুরুতেই তোমার গিয়ে দেহের নিম্নাংশ বা মধ্যাংশ থেকে, এই যে দেখো এখানে একটি প্রক্রিয়ার আমার চিত্র দেওয়া আছে, এই প্রক্রিয়াটিতে তোমার গিয়ে এই যে নিম্নাংশ অথবা মধ্যাংশ থেকে একটি স্ফীত অংশ দেখা যাচ্ছে। এই স্ফীত অংশটা কি নিয়ে গঠিত হয়? এই স্ফীত অংশ একটি দেখা যাচ্ছে, এই স্ফীত অংশটি গঠিত হয় দেহের নিম্নাংশ অথবা মধ্যাংশের এপিডার্মিসের ইন্টারস্টেশিয়াল কোষ। কি না? এপিডার্মিসের ইন্টারস্টেশিয়াল কোষ। এই কোষটা দ্রুত বিভাজিত হয়ে একটি স্ফীত অংশ তৈরি করে। এই যে এই জায়গাটা যে তৈরি হয়েছে, স্ফীত জায়গাটা দেখো, হাইড্রার দেহ তো সমান, তাই না? মাঝখানটা একটু মোটা, উপরে নিচে চাপা, কিন্তু এই জায়গাটা কিছুটা স্ফীত হয়ে গেছে। এই
হাইড্রার এপিডার্মিসে ইন্টারস্টিশিয়াল কোষের দ্রুত বিভাজনের ফলে এই জায়গাটা দেখো স্ফীত আকার ধারণ করেছে। এই স্ফীত আকার ধারণ করা অংশটিতে একটি তোমার গিয়ে কিছুটা ফাঁপা বড় যখন হয় তখন এটি নলাকার থাকে। এই ক্রমশ বড় হয় এবং ফাঁপা ও নলাকার মুকুলে পরিণত হয়। এতে কি থাকে? এতে থাকে এপিডার্মিস, এতে থাকে এপিডার্মিস, এতে থাকে মেসোগেলিয়া, এতে থাকে গ্যাস্ট্রোডার্মিস। বুঝতে পেরেছ? আচ্ছা, এখন এই মাতৃহাইড্রার ভিতরে কি থাকে? সিলেন্ট্রন থাকে। সিলেন্ট্রনটা কি হচ্ছে? ভিতরে তো সিলেন্ট্রন ফাঁকা জায়গাটা, এই সিলেন্ট্রনটা কি হয়? এই মুকুলের কেন্দ্রের দিকে গমন করে। যখন মুকুলের কেন্দ্রের দিকে গমন করে তখন এটা কি হচ্ছে? তোমার গিয়ে মাতৃহাইড্রা থেকে পুষ্টি গ্রহণ করে ধীরে ধীরে বড় হয় এবং এর শীর্ষ প্রান্তে গঠিত হয় মুখছিদ্র আর টেন্টিকল বা কর্ষিকা উৎপন্ন হয়। এই কর্ষিকাগুলো ধীরে ধীরে বড় হয়। যখন পরিপক্ক মুকুলটা হয়ে যায় তখন কি হবে? যে জায়গাটাতে এই স্ফীত অংশটা হয়েছিল সেই জায়গায় একটি বৃত্তাকার খাঁজের সৃষ্টি হয়। আস্তে আস্তে বৃত্তাকার খাঁজটি তোমার গভীর হয়ে যায়। এই বৃত্তাকার খাঁজটি গভীর হয়ে গিয়ে এই তোমার গিয়ে শিশু হাইড্রাকে এখান থেকে তোমার গিয়ে ঠিক মুক্ত করে দেয়। যখন শিশু হাইড্রা এখান থেকে মুক্ত হয়ে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় তখন সে তার এখানে কিন্তু কোনো পদতল নাই, তখন সে কোনো স্থানে বা ভিত্তির মধ্যে দাঁড়িয়ে তার এই জায়গাটায় পদতল তৈরি হয়। পদতল তৈরি হয়ে সে কোনো অবলম্বনকে ঘিরে আবার সে একটি ছোট্ট শিশু থেকে আবার বড় হাইড্রায় পরিণত হয়। এইভাবে হাইড্রা যে মুকুলোদ্গম প্রক্রিয়ায় একটি নতুন স্বাধীনভাবে জীবনযাপন করতে থাকে এবং এই জীবনযাপন করতে তার সময় লাগে কত? 3 সপ্তাহ সময় লেগে যায় মুকুলোদ্গম প্রক্রিয়া। আচ্ছা, 2 নাম্বারটা ছিল আমার বিভাজন। বিভাজন প্রক্রিয়াটা হচ্ছে অনুদৈর্ঘ্য বিভাজন বা অনুপ্রস্থ বিভাজন। হ্যাঁ, আচ্ছা, তো আমি এখন তোমাদেরকে অনুদৈর্ঘ্য বিভাজন এবং তোমার অনুপ্রস্থ বিভাজন খুবই হাইড্রার এই অনুদৈর্ঘ্য বিভাজন অনুপ্রস্থ বিভাজন খুবই চমৎকার। যে হাইড্রার আমরা অনেকে শুনেছি যে হাইড্রার কোনো মৃত্যু নেই, স্বাভাবিক মৃত্যু নেই। কারণ সে যদি কোনো কারণে একটি হাইড্রা মনে করো এইভাবে যদি কোনো কারণে মনে করো হাইড্রার 2টি ভাগে বিভক্ত হয়ে যায়, 2টি ভাগে বিভক্ত হয়ে গেল, অথবা এইভাবে বিভক্ত না হয়ে এইভাবেও আলাদা 2টি ভাগ হয়ে গেল, হ্যাঁ, তখন এক একটি হাইড্রা থেকে এই 2টা খণ্ড থেকে তোমার গিয়ে 2টা হাইড্রার জন্ম হবে। তাহলে আমরা বলতে পারি না হাইড্রার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। তাহলে কিভাবে হয়? এই হাইড্রার যে দেহের ভিতরে যে তোমার গিয়ে কোষগুলো থাকে, যে কোষ থাকে সেই কোষগুলো তোমার গিয়ে এত দ্রুত বিভাজিত হয় যে বিভাজনের ফলে তোমার প্রতিটা হাইড্রার খণ্ডাংশ থেকে একটা করে নতুন হাইড্রার জন্ম নেয়। আচ্ছা, এখানে তোমার গিয়ে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কাজ করে। দেহ প্রাচীরের ভিতরে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে সেই কোষগুলো কাজ করে। এই ধরনের পদ্ধতিকে আমরা রিজেনারেশনও বলতে পারি। আসলে বিভাজনটা কিন্তু আমরা বলতে পারি যে এটা কোনো স্বাভাবিক জনন প্রক্রিয়া নয়। আর সেই জন্য এই পদ্ধতিটাকে সাহায্যে যে হাইড্রার যে নতুন নতুন হাইড্রার জন্ম হচ্ছে, হাইড্রার স্বাভাবিক মৃত্যু নেই, এটার উপর একটা প্রশ্ন তোমাদের চলে আসে। তো অনুদৈর্ঘ্য হচ্ছে গিয়ে তোমার যখন লম্বায় তোমার হাইড্রাটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে তখন তাকে আমরা বলবো অনুদৈর্ঘ্য। আর যখন আমরা প্রস্থে যখন 2 ভাগ হবে তখন তাকে আমরা বলবো অনুপ্রস্থ বিভাজন। তো যাই হোক, আমরা মোটামুটি লোকোমোশন এবং রিপ্রোডাকশন দুইটাই হাইড্রার পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার ইনশাল্লাহ তোমাদের সাথে হয়তো দেখা হতে পারে। আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাই।